সে ছিল এক আজব দেশ। সে দেশের মানুষেরা তাদের রাজা নির্বাচন করত এক বিচিত্র উপায়ে। প্রতি 10 বছর অন্তর অন্তর নববর্ষের প্রথম প্রভাতে যে বিদেশি তরুণ তাদের দেশের মাটিতে প্রথম পা রাখত তাকেই তারা রাজা নির্বাচন করত। তারপর 10 বছর আমোদ প্রমোদে সেই রাজা তার রাজত্বকাল কাটাতো। তারপর সেই 10 বছরের রাজত্বকাল শেষ হলে তখন সেই রাজাকে নির্বাসিত করা হতো দেশের পশ্চিম প্রান্তে অবস্থিত একটা বিরাট মরুভূমিতে। 10 বছরের বিলাসবহুল জীবনের এক করুণ পরিসমাপ্তি। এইভাবেই চলে আসছিল বছরের পর বছর ধরে। এইভাবেই সেই দেশে রাজা হয়ে এলো বিজয় নামে এক 25 বছরের তরুণ। রাজ্যাভিষেকের অল্প কয়েকদিনের মধ্যেই সমস্ত ঘটনাটা তার কাছেই পরিষ্কার হয়ে গেল। সে ভাবলো 10 বছরের নকল রাজা নয়, তাকে হতে হবে সত্যিকারের রাজা, জীবন ভরের জন্য রাজা। সেই জন্যই সে গোপনে পরিকল্পনা করতে লাগলো এবং আরাম আর বিলাসের জীবনের বদলে দিন রাত এক করে সে নিজের মন্ত্রণা কক্ষে কাজ করে যেতে লাগলো। এইভাবে চলতে চলতে একটা সময় 10 বছর পার হয়ে গেল। সেই দিনটা উপস্থিত হলো যেদিনকে রাজাকে নির্বাসিত করা হবে। প্রহরীরা রাজাকে নিয়ে চললো দেশের পশ্চিমের উদ্দেশ্যে। তাদের গন্তব্যস্থল সেই বিশাল মরুভূমি যেখানে রাজাকে নির্বাসিত করা হবে। মরুভূমির ভেতরে কয়েক কিলোমিটার যাবার পরেই প্রহরীরা অবাক, কোথায় মরুভূমি, তার বদলে তাদের সামনে দাঁড়িয়ে আছে এক সুসজ্জিত নগর। সেই নগরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য আবাল বৃদ্ধ বনিতার দল, তাদের হাতে ফুল আর মালা। তারা তাদের নতুন রাজাকে বরণ করার জন্য প্রস্তুত। 10 বছরের রাজা জীবন ভরের জন্য রাজা হলো নতুন রাজ্যের। আপনি ভাবছেন যে কি করে ঘটলো এই চমৎকার? আসলে এর পিছনে ছিল রাজা বিজয়ের 10 বছরের পরিশ্রম আর অসাধ্য সাধনের জন্য তার প্রচেষ্টা। সে রাজা হবার কিছুদিনের মধ্যেই গোপনে দেশের কয়েকজন ভূতাত্ত্বিককে রাজ দরবারে ডাকলেন। তারপর তাদেরকে নির্দেশ দিলেন যে তাদেরকে গিয়ে দেখে আসতে যে সেই মরুভূমি মানুষ্য বসবাসের উপযুক্ত কিনা বা তাকে কিভাবে মনুষ্য বসবাসের উপযুক্ত করা সম্ভব। কিছুদিন পরে সেই ভূতাত্ত্বিকেরা এসে রাজাকে রিপোর্ট দিল যে মহারাজ, ওই মরুভূমি থেকে 100 মাইল দূর দিয়ে বয়ে চলেছে একটা নদী। যদি কোনোভাবে সেই নদীর জল ওই মরুভূমিতে প্রবেশ করানো যায় তবে আবার সেই মরুভূমিকে শস্য শ্যামলা করা সম্ভব। তো রাজার ইচ্ছে মতোই মানুষজন কাজে লেগে গেল এবং সেই নদীর থেকে খাল খনন করে এনে সেই মরুভূমিকে শস্য শ্যামলা করা হলো। এরপর দরকার মানুষজন। পৃথিবীর বিভিন্ন দেশের যেসব ভূমিহীন মানুষ তাদেরকে বিনামূল্যে সেইখানে জমি দেয়া হলো এবং তারা সেখানে চাষাবাদ শুরু করলো। দেখতে দেখতে সেই মরুভূমি একটা শস্য শ্যামলা জনপদে পরিণত হলো এবং সেই জনপদের মাঝখানে তৈরি হলো একটা বড় রাজপ্রাসাদ রাজা বিজয়ের জন্য। এই গল্পটা আমি পড়েছিলাম সম্ভবত ক্লাস 6 কিংবা 7 এর কোনো এক গল্পের বইয়েতে। এই গল্পের কথাটা আবার নতুন করে মনে পড়ে গেল গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখতে দেখতে। একটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা রিপোর্ট জানাচ্ছে যে প্রতি 100 জন মানুষ যারা এখন রিটায়ারমেন্ট এজে পৌঁছচ্ছেন তাদের মধ্যে একজন ধনী হবেন, নিজের ইচ্ছে মতো বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন। 4 জন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকবেন। বাকি 15 জন তাদের কাছে কিছু পরিমাণ অর্থ তো থাকবে কিন্তু সেই অর্থ তাদের অবসর পরবর্তী জীবনের জন্য যথেষ্ট নয়। বাকি 80 জন সম্পূর্ণরূপে নির্ভরশীল হবেন তাদের সন্তান সন্ততি অথবা সরকারের উপর, অথবা তাদেরকে কাজ চালিয়ে যেতে হবে তাদের দৈনন্দিন খরচা চালানোর জন্য। এই যে রিপোর্টটা আমি বলছি এই রিপোর্টটা আমাদের দেশের না, আমেরিকার। ভাবুন, আমেরিকার মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা দেশের মানুষের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতো ভারতের মতো গরিব দেশের মানুষের ক্ষেত্রে অবস্থাটা কি রকম। তখন আমি ভাবলাম এই অবস্থার পরিবর্তন কি সম্ভব বা কিভাবে এই অবস্থার পরিবর্তন করা সম্ভব। এমনিতেই তো আমাদের দেশের মানুষের রোজগার যথেষ্ট কম এবং সেই তুলনায় খরচা এবং দায়িত্ব খুব বেশি। সুতরাং তাদের পক্ষে এটা খুব অসম্ভব হয়ে পড়ে যে ভবিষ্যৎ জীবনের জন্য সঞ্চয় করে রাখা। তাহলে কি স্ট্র্যাটেজি বা কি প্ল্যানিং তারা করতে পারে যাতে অবসরের পরে তাদের হাতে যথেষ্ট পরিমাণ অর্থ থাকে। আমার মনে হয়েছে যে এক্ষেত্রে ওই গল্পের রাজা বিজয়ের মতোই তাদেরও কিছু পন্থা অবলম্বন করা দরকার। কারণ এটা দেখা যায় যে যখন আমরা চাকরির জীবনের শুরুর সময়টা থাকি সেই সময় আমাদের দায়িত্ব খুব কম থাকে এবং সেটাই সুবর্ণ সময় আমাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখার। ধরুন আজকে অন্য কোনো এক বিজয় ওই গল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রথম 10 বছরে সঠিকভাবে পরিকল্পনা করে তাহলে কিন্তু তার ওই অবসর পরিবর্তী সময়েতে একটা বড় অঙ্কের টাকা জমানো সম্ভব। ধরুন বিজয় প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় করলো এবং সে 10 বছর করলো। 10 বছর পর তার সাংসারিক দায়িত্ব বৃদ্ধি পেল এবং তারপরে তার পক্ষে আর নতুন করে কোনো সঞ্চয় করা সম্ভব হলো না। এবার আমরা দেখব বিজয় যদি 10 বছর প্রতি মাসে 10,000 টাকা সঠিকভাবে বিনিয়োগ করতে পারে তো অবসর সময়ে সে কত টাকা পেতে পারে। বিজয় যদি প্রতি মাসে 10,000 টাকা বিনিয়োগ করে এবং তার জমানো টাকা প্রতি বছর 14% হারে রিটার্ন দেয়, যেটা পাওয়া খুবই সম্ভব, তাহলে 10 বছরের শেষে তার টাকার অঙ্ক গিয়ে দাঁড়াবে 26,21,000 টাকার মতো। এবার এই জমানো 26,21,000 টাকা যদি সে খরচা না করে এবং সে এই পরিমাণ টাকাটা যদি ওখানে বিনিয়োগ করে রেখে দেয় তবে 30 বছর পরে সেই টাকাটার ভ্যালু দাঁড়াবে 3,60,00,000 টাকার মতো। সুতরাং দেখা যাচ্ছে যে চাকরির শুরুতেই প্রথম 10 বছর
বছর যদি সে প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করতো, তাহলে টোটাল তার ইনভেস্টমেন্টের পরিমাণ হতো 12 লক্ষ টাকা, এবং অবসর সময়ে সেই 12 লক্ষ টাকার ভ্যালু হয়ে দাঁড়াবে প্রায় 3,60,00,000 টাকার মতো। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে 30 বছর পরে সেই 3,60,00,000 টাকার ভ্যালু তো কমে যাবে, কারণ ইনফ্লেশন তো আছে। হ্যাঁ, সেভাবেও আমি ক্যালকুলেশন করে দেখেছি। যদি আমি ধরে নিই ভারতের অ্যাভারেজ ইনফ্লেশন হচ্ছে 7%, তাহলেও সেই 3,60,00,000 টাকার বর্তমান ভ্যালু দাঁড়াবে প্রায় 47 লাখ টাকার মতো। যদি আপনি আজকের দিনেতে 47 লাখ টাকাও নিয়ে অবসর গ্রহণ করেন, তাহলে সেটা একটা অনেকটা পরিমাণ টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে আপনি পার্সোনাল ফিনান্স